নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্র। বিলের বিরোধিতায় ঝড় তুলল বিরোধীরা। এক নায়কতন্ত্র কায়েমের চেষ্টার অভিযোগে উত্তাল হলো সংসদ। বিরোধীদের প্রবল আপত্তি উপেক্ষা করেই লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করল কেন্দ্র। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুর 12টায় এক দেশ এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। With your permission, I beg to move for leave to introduce the Constitution 129th Amendment Bill 2024, further to amend the Constitution of India. বিলটি লোকসভায় পেশ হওয়ার পর তুমুল হট্টগোল বেঁধে যায়। বিলটি সংসদে আলোচনার জন্য গৃহীত হবে কিনা তা নিয়ে ভোটাভুটি হয় এদিন। আলোচনার পক্ষে ভোট পড়ে 269টি, বিপক্ষে ভোট পড়ে 198। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष मंत्री जो विधेयक को प्रस्तावित करें। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী জোট ইন্ডিয়ার অন্য দলগুলিও বিলের বিরোধিতা করে। বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Proposed bill hits the basic structure of the Constitution itself, and if any bill, any act which hits the basic structure of the Constitution, that is ultra-virus, and it is ultra-virus. বিলের বিরোধিতায় সরব হন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি, গৌরব গগৈ, উদ্ধব শিবসেনার অনিল দেসাই, সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব। Basic structure doctrine spells out that there are certain features of the Indian Constitution which are beyond the amending power of this House also. One of the essential features is federalism and the structure of our democracy. And therefore, the bills which have been moved by the Honorable Minister of Law and Justice absolutely assault the basic structure of the Constitution and are beyond the legislative competence of this House. বিরোধীরা আপত্তি জানাতে পারে তা আঁচ করে কেন্দ্র আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিল দুটি সংসদের যৌথ কমিটিতে পাঠানো হবে। সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল দুটি ওই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন মেঘওয়ালকে। संविधान सुधार का विधेयक, संवैधानिक संशोधन जब कैबिनेट में चर्चा में आया, तब प्रधानमंत्री जी ने स्वयं मंशा व्यक्त करी थी कि इसको जेपीसी को देना चाहिए। तो मैं मानता हूं कि माननीय मंत्री जी अगर जेपीसी में रखने की इच्छा व्यक्त करते हैं तो यहीं पर एक चीज समाप्त हो जाए। কেন্দ্রীয় আইনমন্ত্রীও জানান বিল দুটি নিয়ে আরও আলোচনার জন্য তাঁরা সংসদের যৌথ কমিটিতে এই বিল পাঠাতে চান। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন, একদিকে যখন সংবিধান বিতর্ক চলছে তখন বিজেপি সংবিধান সংশোধনের বিল পেশ করছে। এটি গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ ছাড়া আর কিছুই নয়। বিজেপির এবারের জোট সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল চন্দ্রবাবু নাইডুর টিডিপি মঙ্গলবার এই বিলের সমর্থন জানিয়েছে। শিবসেনা শিন্ডে শিবিরও বিলের সম্মতি জানিয়েছে। একসঙ্গে সব নির্বাচন করার ব্যবস্থা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিরোধীরা। এক দেশ এক নির্বাচন নীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো একটি ব্যবস্থা চালু করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কলকাতা টিভি। লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ। দেশে কবে থেকে কার্যকর হবে এক দেশ এক ভোট? বিল পেশের পরই বা কোন কোন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে? প্রশ্ন অনেক। তবে এক দেশ এক ভোট কার্যকর হতে আরো 10 বছর সময় লাগতে পারে বলেই জানা যাচ্ছে। এক দেশ এক ভোট সংক্রান্ত বিল নিয়ে বিতর্ক অনেক। ইতিমধ্যেই মঙ্গলবার লোকসভায় এই সংক্রান্ত বিল পেশ হয়েছে, কিন্তু বিল পেশের পর তা কবে আইনে পরিণত হবে এবং কবে থেকেই বা তা কার্যকর হবে সেই নিয়ে জল্পনা বিস্তর। যদিও সংসদে বিল পাশের পরেও তা কার্যকর হতে অনেকটাই সময় লাগবে বলে ধারণা। জানা যাচ্ছে কোনো পরিবর্তন বা সংশোধনী ছাড়া বিলগুলি যদি সংসদে পাশ হয় তাহলে 2034 সাল নাগাদ তা কার্যকর হতে পারে।
লোকসভায় বিলগুলি পেশ হওয়ার পর তা বিবেচনা করে দেখবে সংসদীয় যৌথ কমিটি। এই যৌথ কমিটির মেয়াদ থাকতে পারে 90 দিন। প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করা যাবে। এরপর বিলগুলি নিয়ে লোকসভায় ভোটাভুটি হবে। লোকসভায় বিলগুলি পাশ হলে তা পাঠানো হবে রাজ্যসভায়। রাজ্যসভায় বিলগুলি পাশ হলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এক দেশ এক ভোট কার্যকর করতে অনেক দিন ধরেই পদক্ষেপ করছে কেন্দ্র। এক দেশ এক ভোট বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখতে কমিটিও গঠন করা হয়েছিল। কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত মার্চে সেই কমিটি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দেয়। তারপরই কমিটির প্রস্তাব পাশ হয় মন্ত্রিসভায়। এক দেশ এক ভোট বিষয়ক দুটি বিল হলো সংবিধান বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল। বিলগুলিতে রাজ্য বিধানসভার মেয়াদ এবং লোকসভার মেয়াদকে একই সময়ের মধ্যে নিয়ে আসার জন্য সংশোধনীর কথা বলা হয়েছে। এর ফলে লোকসভা এবং বিধানসভাগুলির মেয়াদ একই সঙ্গে শুরু হবে, একই সঙ্গে শেষ হবে। 2034-এর আগে গোটা প্রক্রিয়া শেষ করে এক দেশ এক ভোট কার্যকর করার এক প্রকার অসম্ভব। কারণ লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির একটি নির্দিষ্ট তারিখের কথা জানাবেন। সেক্ষেত্রে নতুন লোকসভা গঠন হবে 2029 সালে। তাই 2034-এর আগে এই বিল কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। যদিও 2029 সালে লোকসভা গঠনের পর রাষ্ট্রপতি এই দিন ঘোষণা করেন। তবে ওই তারিখের পর যে রাজ্য সরকারগুলি গঠিত হবে সেগুলির মেয়াদ লোকসভার মেয়াদের সঙ্গেই শেষ হবে। তবে অনেক ক্ষেত্রেই অনেক রাজ্যের বিধানসভা 5 বছরের পূর্ণ মেয়াদ নাও পেতে পারে। কলকাতা টিভি। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার থেকেই আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবাস প্রকল্পে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ফের তোপ দেখেছেন তিনি। লোকসভায় খতিয়ান দেখিয়ে পাল্টা রাজ্যকেই আক্রমণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেমন কথা তেমন কাজ। গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্রের আটকে দেওয়া আবাস যোজনার বকেয়া টাকা রাজ্যের তহবিল থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেবেন। নির্বাচন মিটতেই শুরু হয় সমীক্ষা। সেই মতো মঙ্গলবার থেকে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন সভাঘরের প্রতীক হিসেবে 42 জন উপভোক্তার হাতে চেক এবং স্মারকলিপি তুলে দেন তিনি। আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে, যেতে শুরু করেছে। জেলা শাসক, পুলিশ সুপার এবং সরকারি আধিকারিকদের দিয়ে স্বচ্ছতার সঙ্গে আবাসের সমীক্ষা চালানো হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। 27,000-এরও বেশি টিম 35 লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে। 2016 থেকে 2017 সাল থেকে বাংলাকে আবাস যোজনায় 25,798 কোটি টাকা দেওয়া হয়েছে। দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। রাজ্য সরকার কেন্দ্রের প্রকল্প নিজের নামে চালাচ্ছে বলে এদিন লোকসভায় ফের অভিযোগ করেন অর্থমন্ত্রী। আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণার দিন রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। Was being implemented in West Bengal since 2016-17. The government has also released 25,798 crore as central share to the state since 2016-17. Removal of eligible households and renaming of the scheme in the state as Bangla Awas Yojana have been received. The ministry has sought action taken report
from the state government. কেন্দ্রের বিরুদ্ধে আবাসের টাকা না দেওয়ার অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। নানা প্রতিবন্ধকতার পরেও রাজ্যবাসীর হাতে আবাসের প্রথম কিস্তির টাকা তুলে দেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার। অন্যদিকে 2016 সাল থেকেই বাংলাকে আবাসের টাকা দেওয়া হচ্ছে বলে এদিন পাল্টা তোপ দাগেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দীপ্তিমান ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্য সরকারের তরফে বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার দিনই হুমকি বিজেপির। বাংলার আবাস যোজনা প্রকল্পে তৃণমূলের তালিকা অনুযায়ী টাকা ঢুকলে বিডিওকে নাকে দড়ি দিয়ে হাইকোর্টে তোলার হুমকি দিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। বিজেপির অপসংস্কৃতি প্রমাণিত, তৃণমূলের নিশানায় বিজেপি। দিকে দিকে আবাস বিক্ষোভ অব্যাহত। আবাস যোজনার যোগ্যরা ঘর পাচ্ছে না বলে বিস্তর অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। এই পরিস্থিতিতে বড়দিনের আগেই রাজ্যের 12 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা ঢুকবে। মঙ্গলবারই নবান্ন সভাঘরে বাংলার বাড়ির টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রথম কিস্তির 60,000 টাকা পাচ্ছেন উপভোক্তারা। 3 থেকে 4 দিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে নবান্ন সূত্রের খবর। এবার তৃণমূল নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী যদি বাংলার আবাস যোজনা প্রকল্পে টাকা ঢোকে, বিডিওকে নাকের দড়ি দিয়ে হাইকোর্টে তোলার হুমকি দিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে সরাসরি বিডিওকে হুমকি বিজেপির জেলা সভাপতির। যদি টাকা ঢুকে সেই টাকা কিভাবে টাকা ঢুকে বিডিওর নাকে দড়ি বেঁধে হাইকোর্টে তোলার দায়িত্ব। ভিডিও যদি ভাবে তৃণমূলের দালালি করার জন্য পাকা বাড়ি টাকা লোককে বাড়ি দিব, সেই তালিকা আমাদের কাছে আছে। সেই লোকের অ্যাকাউন্টে টাকা যদি ঢুকে ভিডিওর নাকে দড়ি বেঁধে ভিডিওকে হাইকোর্টে তুলব। বিজেপির অপসংস্কৃতি প্রমাণিত, তৃণমূলের নিশানায় বিজেপি। বিজেপি একটি সর্বভারতীয় দল, মুখে বলছে, তাদের নেতা মন্ত্রীরা অনেক জায়গায় অনেক বড় বড় কথা বলে, কিন্তু এটা তাদের অপসংস্কৃতি ছাড়া আর কি? একজন জেলা সভাপতি তিনি একটা বিডিওর অফিসের ভিতরে ঢুকে গেছেন, ঢুকে গিয়ে সুষ্ঠু আলোচনা না করে তিনি যদি বিডিওকে বলেন সরকারি চামচা, তৃণমূলের দালাল, এগুলো কি কোনো শিক্ষিত সমাজের গ্রহণযোগ্য কথাবার্তা? শাসক দলের অভিযোগ, মোদী সরকার আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ টাকা 2022 সাল থেকে বন্ধ করে রেখেছে। বঞ্চিতদের পাশে থাকতে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এই খাতে 100% টাকায় রাজ্য দেবে। ঘোষণা মতো বাংলার আবাস যোজনার টাকা বঞ্চিত উপভোক্তাদের দেওয়ার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত বঞ্চিতদের। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। ভুয়ো রেশন কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরেই খাদ্য সামগ্রী মালদহের কালিয়া ব্লকের বাবুরবোনা গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড তৈরির অভিযোগ। দীর্ঘদিন ধরে খাদ্য সামগ্রী আত্মসাৎ, ফের প্রকাশ্যে রেশন দুর্নীতি। রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগ মালদহের বাবুরবোনা গ্রামের বাসিন্দাদের। ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, পরিবার পিছু কোথাও 2টি বা 4টি ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী আত্মসাৎ করছেন রেশন ডিলার। আমার টোটাল কার্ড হচ্ছে 7টা, ছেলের 2টো, 9টা। এই 9টা কার্ডের সাথে আরও 4টা ফেক কার্ড ঢুকে আছে। এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে। এই কার্ডের মাল তুলে ও খাচ্ছে। এখানকার যে রেশন ডিলার, ওনার আন্ডারে প্রায় 4000-এর মতন ফেক রেশন কার্ড আছে, যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে। আমার পরিবারে আমরা 3 জন মানুষ, আমার পরিবারে 5 জন করা হয়েছে, 2 জন এক্সট্রা। আমার কোনো মেয়ে নেই, অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে। এটা দুর্নীতি। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার। রেশন ডিলারের বক্তব্য, রেশনের খাদ্য সামগ্রী বন্টনের ক্ষেত্রে সরকারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী গ্রাহকদের খাদ্য সামগ্রী গ্রাহকদের মধ্যে বন্টন করা হয়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি এবং যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই। সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি। অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রেশন ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদহ খাদ্য দপ্তরের নিয়ামক শাশ্বত সুন্দর দাস। মালদহ থেকে গৌতম অধিকারী, কলকাতা টিভি।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও জমি মাফিয়াদের দৌরাত্ম অব্যাহত। প্রকাশ্যে জমি মাফিয়াদের দাপাদাপি, আগ্নেয়াস্ত্র, লাঠি নিয়ে তাণ্ডব। সম্প্রতি এমন ঘটনার সাক্ষী থাকলো আসানসোলের হীরাপুরের হিলভিউ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল, প্রকাশ্যে জমি মাফিয়াদের দাপট, ভয় দেখিয়ে জোর করে জমি কাড়ার চেষ্টা, কখনো রাস্তা দখল, কখনো নদী দখল, ভুরি ভুরি এমন অভিযোগ রয়েছে জেলায় জেলায়। এবার প্রকাশ্যে জমি মাফিয়াদের দাপট নজরে এলো আসানসোলের হীরাপুরে। অভিযোগ, জমি দখলের চেষ্টায় এলাকার এক বাড়িতে চড়াও হয় 40 থেকে 50 জনের একটি দল। বেধড়ক মারধর করা হয় বাড়ির সদস্যদের। সেদিনকে ছিল রবিবার, তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে। হঠাৎ শুনি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটোছুটি করছে। তখনই বেরোলাম বাড়ি থেকে, বেরিয়ে দেখি যে প্রচুর লোক, মোটামুটি প্রায় 60-70 জন হবে, ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে। দিয়ে আমি একটু এগিয়ে গেলাম, তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি, বন্দুক এই সমস্ত ছিল। এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। আগে কবে এমনটা ঘটেছে মনে করতে পারছেন না। জেনারেলি আমরা এগুলো সিনেমাতে দেখেছি বা শুনেছি এবং এইসব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি, কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার, অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায়, মানে তখন আর বলার কোনো ভাষা ছিল। হিলভিউ এলাকার 76 নম্বর ওয়ার্ডটি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা এলাকায়। খোদ মন্ত্রীর এলাকায় এমন ঘটনা ঘটায় রাজনীতির রং লেগেছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছেন বিরোধীরা। আসানসোলে এত জায়গায় এনক্রচমেন্ট, আপনি দেখুন কোথাও নদী দখল হয়ে যাচ্ছে, কোথাও রাস্তা দখল হয়ে যাচ্ছে, এবং এখন তারা ব্যক্তিগত জমি তারা হল পাওয়ার জন্য এরকম ভাবে হিলভিউ যে ঘটনাগুলো আমরা একের পর এক দেখতে পাচ্ছি, যে তৃণমূলী মাফিয়াদের, তৃণমূলী নেতা বলা ভুল হবে, এরা তৃণমূলী মাফিয়ারা, তারা একদম প্রকাশ্য দিবালোকে সরব হয়েছে। ইতিমধ্যেই মন্ত্রী মলয় ঘটককে ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। অন্যদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র মোহাম্মদ ওয়াসিমুল হক। বিজেপি কুৎসার রাজনীতি করছে বলে অভিযোগ তার। এইসব ব্যাপার নিয়ে আইনমন্ত্রীও মিটিং করেছিলেন, উনিও দেখছেন। তো যে ক্রিমিনাল আছে, যে অ্যান্টি সোশ্যাল আছে, তাদেরকে কোনো জায়গা থেকে রেহাই নেই। পুলিশ প্রশাসন কাজ করবে, পুলিশের যা আইন আছে সে আইন মোতাবেক ওদেরকে যা শাস্তি দেওয়া সেটা দেবে। কিন্তু যারাই তৃণমূল উপর অভিযোগ করছে, বিজেপি এটার স্বভাব। বিজেপি বাংলাতে 1 ইঞ্চি জায়গা নেই, বাংলাতে কিছু করতে পারছে না, তো ভুল ভ্রান্ত করে ভুল মানুষকে বুঝিয়ে এরকম রাজনীতি করছে। কোনো ঝুট ঝামেলা নয়, বরং শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করতে চান স্থানীয়রা। পাড়ায় যে কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে হীরাপুর থানায় অভিযোগ জানানো হয়। মন্ত্রীর হস্তক্ষেপের পর এলাকার মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। দুর্নীতি সহ একাধিক অভিযোগে তৃণমূলের পূর্ত পরিবহন ও শিক্ষা সঞ্চালকের অপসারণ। অভিযুক্তদের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের অপর এক গোষ্ঠী। বসিরহাট মহকুমার স্বরূপনগরের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের 2 গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কাজ না দেওয়া ও দুর্নীতির অভিযোগে তৃণমূলের পূর্ত পরিবহন ও শিক্ষা সঞ্চালককে অপসারিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই অন্য এক গোষ্ঠী বলে অভিযোগ। তৃণমূলের ওই গোষ্ঠীর সঙ্গে রয়েছে আইএসএফ, সিপিএম এবং কংগ্রেস। বসিরহাট মহকুমার স্বরূপনগরের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পূর্ত সঞ্চালক সিরাজুল ঢালি এবং শিক্ষা সঞ্চালক গীতা মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। দুর্নীতির অভিযোগে সদ্য পঞ্চায়েত সমিতি থেকে অপসারণ করা হয়েছে তাকে, তবে তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন পূর্ত সঞ্চালক। পঞ্চায়েতের যারা সদস্য আছে সবাই বলবে, গ্রামবাসী বলবে, আমার দুর্নীতি জীবনে, আমার লাইফে দুর্নীতি বলতে কোনো জিনিস নেই। কি আশা করছে? একদল তৃণমূল সমর্থিত, তারা ওই দিকে সাপোর্ট করছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ তাদের দিকে সাপোর্ট করছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত ও শিক্ষা সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা পেশের অভিযোগ। তৃণমূলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ। দুর্নীতির প্রতিবাদেই অনাস্থা পেশ, জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোনো কাজ দেওয়া হয়নি, তার জন্য অনাস্থা পেয়েছি। হ্যাঁ, আর কিছু বলতে পারছি। কোন দলের বিরুদ্ধে অনাস্থা দিলেন? টিএমসির বিরুদ্ধে। আপনি কোন দলের? টিএমসি। বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের 21 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 14 জনই
পূর্ত এবং শিক্ষা সঞ্চালকের কাজের সমালোচনা করেছেন। সিপিএম, আইএসএফ, কংগ্রেস ও তৃণমূলের একাংশ একাট্টা হয়ে বিরোধিতা করেছে বলে জানিয়েছেন বিরোধী পঞ্চায়েত সদস্যরা। এই 14 জন এখন সব টিএমসির আছে, কংগ্রেসের আছে, সিপিএম এর আছে, আইএসএফ এর আছে, নির্দলের আছে। সেও টিএমসির। এরা দুর্নীতি, এরা প্রধান আর সঞ্চালক আর আছে পঞ্চায়েত সমিতির যে আছে, তারা এই পুরোটাই চিটিংবাজি করছে। তৃণমূলের টিকিটে জিতে তৃণমূলেরই বিরোধিতা করছে দলের একাংশ, যা খুবই দুঃখজনক। দল যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূল ছাড়া কোনো লোক নেই। এখন তা যদি কেউ মনে করে যে আমরা একটা গোষ্ঠী, হতে পারে গোষ্ঠী মানে এইটা নয়, সমস্ত সংগঠনকে উল্টে পাল্টিয়ে নতুন করে গড়া, এটা কিন্তু গোষ্ঠী নয়। আজকে মূল জায়গাটা যদি না থাকে, লাইসেন্স যদি না থাকে, তো ব্যবসা করবে কি করে? আজকে তৃণমূল সিম্বলে জিতেছে, এটা তাদের লাইসেন্স, এই লাইসেন্সটা আজকে বিক্রি করে দিল সিপিএম এর কাছে, আইএসএফ এর কাছে, বিজেপির কাছে। বিভিন্ন ইস্যুতে একাধিক জেলায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কলহ সামনে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কড়া বার্তা দিয়েছেন, তবুও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে আসছে। সঞ্চালকের অপসারণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।